আমরা ষষ্ঠ আবার থেকে বলো। ষষ্ঠ থেকে ইয়ে নবম অধ্যায় পর্যন্ত রসায়ন। আচ্ছা, সমস্যা নাই, আমরা ষষ্ঠ অধ্যায় আজ থেকে শুরু করছি আল্লাহর নাম করে। এর মধ্যে যারা জয়েন করবা জয়েন করে ফেলবে, আমরা যারা জয়েন করেছি ইতিমধ্যে জয়েন করে ফেলেছি। এখন আমরা ক্লাসটিকে শুরু করতে যাচ্ছি আর কি। আমি সকলকে মিউট করছি, যাদের কথা বলার দরকার পড়বে আনমিউট করে কথা বলবা। হ্যাঁ, জি স্যার। জি স্যার, আমরা শুরু করি। হ্যাঁ, হৃদয় হাসান দেখা যায় না বাবা। ওকে, ঠিক আছে, আমরা শুরু করি। আমরা এই যে রসায়নের ষষ্ঠ অধ্যায় প্রথমেই বলছে কি মূলের ধারণা আর রাসায়নিক গণনা, এটা আমরা শুরু করব। এটা শুরু করার আগে আমরা কিছু জিনিস একটু দেখি। এইখানে আমরা অধ্যায় শেষে কি কি পড়তে পারবো এগুলো বলছে। তোমাদের তো এইটাই মনে হয় সাহিত্য বই, সেটা হচ্ছে প্রথমেই বলছে মোল। এই যে মোল জিনিসটা কি বা কেন কিভাবে হয় এটা আমরা একটু জানার চেষ্টা করি। এবার দেখো তো দেখা যায় কিনা। আমরা কি জানার চেষ্টা জি করব? স্যার। মোল, তাই না? স্যার একটা কথা বলি, বলো। এই যে আপনি যে শুরু থেকে প্রথম অধ্যায় থেকে এই পঞ্চম অধ্যায় পর্যন্ত আসলেন, এগুলো এইভাবে যদি পড়ান তাহলে তো অল্প দিনে শেষ হবে, এটা বুঝলাম, কিন্তু আমরা কি এইগুলো পড়ানে এস কিউ সি কিউ এগুলো কি ভালোভাবে অ্যান্সার করতে পারবো, নাকি এই ক্লাসগুলো এই অধ্যায়ের উপর আরো নিবেন ক্লাস? উৎসব সাহেবের প্রশ্নের ব্যাখ্যাটা আগে প্রথমে দিয়ে নিই। আমরা প্রথমে বলছিলাম যে উৎসব সাহেব আমরা অধ্যায়ের যত বেসিক আছে আগে বেসিক গুলো শেষ করব। প্রথম কাজ কি আমাদের? বেসিক শেষ করা। আগে আগে লিখি একটু বাবা, দাঁড়াও। বেসিক শেষ করা, এবং প্রতিটা অধ্যায়ের বেসিক শেষ করার পরে আমরা বলছিলাম আমরা আগে এমসিকিউ কে 100% কন্ট্রোল করব, যেন 25-এর মধ্যে সর্বনিম্ন কোশ্চেন আমরা 23 পাই, এরকম একটা কোশ্চেন বলছিলাম। তো আমরা বেসিক শেষ করছি এবং প্রত্যেককেই বেসিক শেষ করার পরে এই অধ্যায়ের কোথায় কি আছে এবং এদেরকে প্রত্যেকটা যে সহায়ক পাঠ্য বই আছে তোমাদের, যেমন হচ্ছে পাঞ্জেরি হইতে পারে, তারপরে লেকচার হইতে পারে, কারো কাছে নিউটন হইতে, লেকচার নিউটন তো একই, কারো কাছে আবার হলো ওই যে কি বলে রয়েল হইতে পারে, কারো কাছে আর অন্যান্য হইতে পারে, কারো কাজল প্রকাশনীর হচ্ছে অনুপম হইতে পারে। যাই হোক, এই আহ, মানে প্রতিটা অধ্যায়ের শেষে আমাদের অন্তত একটা করে অধ্যায়ের শেষে এমসিকিউ দেয়া আছে মিনিমাম 400 কিংবা 400 এর বেশি, মানে 450 500 এরকম আছে। এই প্রত্যেকটা এমসিকিউ আমি প্রতিদিন করে কাজ দিয়েছিলাম এবং এদেরকে বলেছিলাম তোমরা এমসিকিউ গুলো পড়াশোনা করবা। পড়াশোনা করার পরে যদি কোনো এমসিকিউ এ প্রবলেম হয় ওই এমসিকিউটা সুন্দর করে দাগাইতে হবে, দাগায় একটু গ্রুপে ছবি উঠাই দিতে হবে, আমি এটা সলভ করে দিব। তো এদেরকে অনেকবার করে সকলকে জিজ্ঞেস করেছি যে এটা কারো কোনো প্রবলেম হয়েছে কিনা। আসলে কেউ বলেছে যে না স্যার প্রবলেম হয়নি। তাহলে কি আমি ধরে নিতে পারি না যে এমসিকিউ যা আছে তাই হয়েছে? তো এগুলোর উপরে আমি একটা একটা করে পরীক্ষা নেব। এখনো পরীক্ষা নিয়ে শুরু করিনি, আমি জাস্ট খালি বেসিকটা শেষ করছি, 6 অধ্যায় পর্যন্ত আগে শেষ করে নেব, তারপরে বাকি কাজগুলো করব। উচ্চ তো সাহেব কথা বুঝাতে পারছি? তাহলে এমসিকিউ এর জন্য এই বেসিকটা শেষ করতেছেন, আর জি পরে জি জি। এইগুলো কোশ্চেনের আচ্ছা, এবং এখন বলি, আমি এই যদি এমসিকিউ, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য একটা উৎসব একটা সাহেব কথা বলি, তুমি যদি আমাকে এমসিকিউ 23টা, উৎসব সাহেব যদি তুমি আমাকে বলো যে স্যার আমি 23টা এমসিকিউ, আপনি কোশ্চিন যত খারাপ করেন যেভাবে করেন আমি 23টা এমসিকিউ আপনাকে করে দিতে পারবো, কোশ্চিন যত খারাপই হোক, তাহলে আমি ফারুক স্যার তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি এমন কোনো সিকিউ কোশ্চিন নাই, এমন কোনো সিকিউ কোশ্চিন নাই যেখানে আমরা 95% উত্তর করতে পারবো না। আমি ব্যাপারটা বুঝতে পারছি কিনা, এবং সেটা আমি প্রমাণ করেও দিতে পারি। যেমন আমরা 6 অধ্যায় দিয়ে প্রমাণ করে দিই, তোমরা একটু 6 অধ্যায় রেগুলার জয়েন করবা, বাকিটা আমি 6 অধ্যায় দিয়ে প্রমাণ করে দিই যে আমরা করতে পারি কিনা। বুঝছো স্যার, ঠিক আছে কিনা? জি স্যার। এগুলো যেহেতু বার্ষিক পরীক্ষার জন্য অধ্যায়, এগুলো একটু ভালোভাবে পড়ানো ভালো আর আমি কি। আমি আমার মতো এ টু জেড পড়াবো, একটা জায়গাও বাদ দিয়ে যাবো না। তোমরা শুধু জাস্ট খালি একটু যে কাজটা দেবো কাজটা করবা, বাকিটা আমি ফারুক স্যার তোমাদেরকে দেখবো যে কি হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে। ওকে, আমরা ক্লাসটাকে শুরু করি। আমাদের প্রথমেই কিন্তু একটা কথা বলছিল মূল, এই যে মূল, আমরা একটা মূলে আসছি। দেখো এই মূলটা কি, তোমরা কি বলতে পারবা মূল কি জিনিস? তোমরা বলতে পারবা কিনা মূল কি জিনিস? স্যার, পদার্থের যে পরিমাণের মধ্যে 6.03 × 10⁻23 কি অণু, পরমাণু এবং আয়ন থাকে তাকে মূল বলে। আচ্ছা, আমরা একটা সহজ ভাষায় বলে নিই, তোমার কথাটা ঠিক আছে, কোনো সমস্যা নেই, একটা মূল বলেই। আমরা অণু শিখেছি কিনা, অণু অণু কাকে বলে আমরা শিখেছি কিনা?
জি স্যার, পদার্থের ক্ষুদ্রতম কণা। আচ্ছা, পরমাণু? পরমাণু হচ্ছে, কি মনে হয় ভুলে গেলাম। আচ্ছা, আমি একটু ১ মিনিট একটা ফোন রিসিভ করি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো। আচ্ছা, আমরা এভাবে বলেছিলাম, যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে আমরা অণু বলছিলাম। মনে আছে কিনা তোমাদেরকে? যৌগিক পদার্থ, যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে বলছিলাম আমরা অণু। আর মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে বলেছিলাম পরমাণু। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে বলেছিলাম পরমাণু। মনে আছে কিনা? যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা হলো অণু, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা হলো পরমাণু। যেমন যৌগিক পদার্থ বলতে কি শিখেছিলাম আমরা? পানি। কি শিখেছিলাম? সালফিউরিক অ্যাসিড। কি শিখেছিলাম আমরা? ফসফরিক অ্যাসিড। আমরা কি শিখেছিলাম? HCl। কি শিখেছিলাম? HF। কি শিখেছিলাম? সোডিয়াম সালফেট। এরকম করে শিখেছিলাম। আর মৌলিক পদার্থের মধ্যে কি শিখছিলাম? সোডিয়াম কিংবা অ্যালুমিনিয়াম কিংবা সালফার, এই যে এরকম এরকম করে শিখছিলাম, কিন্তু কিংবা কার্বন, এরকম করে শিখছিলাম। এই যে যৌগিক পদার্থ, যেটাকে ভাঙলে এক বা একাধিক মৌলিক পদার্থ পাওয়া যাবে, এটা হলো যৌগিক পদার্থ। যেটাকে ভাঙলে শুধু ওইটাই পাওয়া যাবে, এটা হলো মৌলিক পদার্থ। আমরা বলেছিলাম যে মৌলিক আর যৌগিক যদি আমরা বুঝি, এই যে মৌলিক পদার্থ পড়লাম বা যৌগিক পদার্থ পড়লাম, আমাদের পানিকে আমরা কি বলছি? যৌগিক পদার্থ বলছি। যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম কি? অণু। তাহলে এই যে পানি, পানিকে আমরা বলতে পারি এক অণু। এক অণু। তারপরে আমরা যদি H2SO4 বলি, H2SO4, এই H2SO4 কেও কিন্তু আমরা বলতে পারি এক অণু। এক অণু। H2SO4 কে কি বলতে পারতেছি আমরা? এক অণু বলতে পারছি। তাহলে তারপরে দেখো, এই যে আমরা লিখছি কি H3PO4, এটাকে আমরা কি বলতে পারি? এক অণু বলতে পারছি। তাহলে এক অণু যা, একটা কথা স্বাভাবিক কথা বলে রাখি, এক অণু যা এক মূল তাই। কেউ যদি বলে এটা কি পানির কয় অণু, বলবো এক অণু। কেউ যদি বলে পানির কয় মোল, তাহলে বলতে হবে এক মোল। অণু আর মোলের সংখ্যাগুলো সবসময় বাম দিকে লেখা থাকে। কিভাবে? আমি দেখানোর চেষ্টা করতেছি। এটা পানি, এটাকে আমরা এক অণু বলতে পারি, এক মূলও বলতে পারি। আমরা যদি এখানে 5 অণু পানি লিখি, তাহলে এই যে 5 অণু পানি কিংবা 5 মোল পানি, 5 মোল পানি। এখন যদি বলি 3 অণু সালফিউরিক অ্যাসিড, H2SO4, এই যে 3 অণু সালফিউরিক অ্যাসিড। এখানে 3 অণু সালফিউরিক অ্যাসিড। অণুও যা মূলও তাই, অথবা 3 মোল সালফিউরিক অ্যাসিড। আপাতত মূল আর অণুটা চিনাইতে পারছি কিনা? এক অণু যা এক মোল তাই। এক অণু আর এক মোল যদি তাই হয়, তাহলে কি আমরা এভাবে বলতে পারি না? H2SO4, H2 পানি, তারপরে আমরা কি বলতে পারি না? সোডিয়াম সালফেট, সরি, সোডিয়াম সালফেট অথবা সোডিয়াম কার্বনেট অথবা HCl অথবা অ্যালুমিনিয়াম, আমরা যাই বলি আর কি। অর্থাৎ এক মোলের জন্য, এক মোলের জন্য দুইটা জিনিস ফিক্সড। একটা হলো অ্যাভোগাড্রোর সংখ্যা ফিক্সড, Na 6.02 গুণ 10⁻23। আরেকটা জিনিস ফিক্সড, সেটা হলো আয়তন ফিক্সড, 22.4 লিটার। তাহলে আমরা কয়টা জিনিস ফিক্সড পাইছি? এক মোলের জন্য এটা পেয়েছি আমরা অ্যাভোগাড্রোর সংখ্যা মান, আর একটা পেয়েছি আমরা কি? আয়তন। এখন দেখো, সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর আমরা জানি 98 গ্রাম, পানির আণবিক ভর আমরা জানি 18 গ্রাম, সোডিয়াম সালফেটের আণবিক ভর জানি আমরা 142 গ্রাম, সোডিয়াম কার্বনের আণবিক ভর জানি 106 গ্রাম, HCl এর আণবিক ভর জানি আমরা কত? 36.5 গ্রাম। বাকি অ্যালুমিনিয়াম তো আমরা জানি 27। এখন এক অণু কিংবা এক
একটি পরমাণু অর্থাৎ 1 মোলের জন্য, এই 1 মোলের জন্য আমাদের এই দুইটা জিনিস ফিক্সড। কোন দুইটা জিনিস ফিক্সড? একটা অণুর সংখ্যা ফিক্সড আর একটা হলো কি আয়তন ফিক্সড। আমরা যদি সালফিউরিক অ্যাসিড বলি তাহলে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত? 98 গ্রাম। 98 গ্রামের জন্য অণুর সংখ্যা যেমন ঠিক, আয়তনও ঠিক। পানির আণবিক ভর কত? 18। 18 গ্রামের জন্য যেমন আমাদের অণুর সংখ্যা ঠিক, তেমনি আয়তনও ঠিক। এই কোশ্চেনটা কারো বুঝতে সমস্যা হয়েছে কিনা? এক অণু বা এক মোল জিনিসটা কি? যদি কারো কোনো সমস্যা না হয় আমরা একটু পরের ধাপে যেতে যাচ্ছি। তাহলে আমাদেরকে যদি এভাবে বলা হয়, খুব একটু মন দাও, আমাদেরকে যদি এভাবে বলা হয় আমরা কি করব? আমাদেরকে বলা হলো এভাবে যে 5 গ্রাম পানিতে অণুর সংখ্যা কত? অণুর সংখ্যা কত? তা আমরা কিন্তু 5 গ্রাম পানিতে অণুর সংখ্যা জানি না। আমরা কত গ্রাম পানিতে অণুর সংখ্যা জানি? পানি 1 মোলের জন্য অণুর সংখ্যা জানি। তাহলে উত্তরটা আমরা কি এভাবে লিখতে পারি না? যেহেতু প্রশ্নের মধ্যে, খুব ভালো করে লক্ষ্য করো, যেহেতু প্রশ্নের মধ্যে গ্রাম দেয়া আছে, তাহলে পানির আণবিক ভর না বের করলে তো আমরা গ্রাম বের করতে পারবো না। তাহলে আমরা কি এখন পানির আণবিক ভর বের করতে পারি না? পানির আণবিক ভর কত? পানির আণবিক ভরটা হচ্ছে কত? হাইড্রোজেনের 1, পরমাণুর সংখ্যা 2, অক্সিজেন কত? 16। 18। হ্যাঁ, আমরা একটু ডিটেইলসে করলাম। 18 গ্রাম। পানির আণবিক ভর হলো 18। এই 18 গ্রামের জন্য আমরা দুটা জিনিস ফিক্স জানি, অর্থাৎ এক অণুর জন্য বা এক মোলের জন্য ফিক্স জানি। তাহলে আমরা কি বলতে পারি না, যাতে 18 গ্রাম H2 পানিতে অণুর সংখ্যা কত? অণুর সংখ্যাটা হবে 6.02 × 10⁻23। এটাকে যদি একটু মডিফাই করি আমরা লিখি এখন 1 গ্রাম এই যে পানিতে অণুর সংখ্যা তাহলে কত? 6.02 গুণ 10⁻23 ভাগ কত? 18। এখন তাহলে 5 গ্রাম পানিতে অণুর সংখ্যা কত? 5 গ্রাম পানিতে 5 গ্রাম পানিতে অণুর সংখ্যা কত হবে? এই যে 5 গ্রাম পানিতে অণুর সংখ্যাটা হবে 6.02 গুণ 10⁻23 গুণ 5 আর নিচে হলো 18। দেখো দেখি কত বের হয়। ক্যালকুলেটর আছে তোমাদের কাছে? থাকলে একটু দেখো। Sir, 1.672 into 10 to the power 23. 1.672 Yes, sir. Into 10 to the power 23. তাহলে 5 গ্রাম পানির অণুর সংখ্যাটা হচ্ছে এইটা। আমরা মোটামুটি বুঝতে পারছি। আমি স্যার, তোমাদেরকে এই অঙ্কগুলো বই অনুযায়ী একটা সূত্রের মাধ্যমে তো বললে সহজ হয়। কি সূত্র? ওটাতে সূত্র ওই যে এন সমান সমান ডাব্লিউ বাই এম, তারপরে সমান সমান আবার, তারপরে আবার 22.2 আরেকটা আছে না, তারপরে এন ডিভাইডেড বাই এন এ, ওই সূত্র। আমি বুঝছি স্যার, আপনি যেটা বলেছেন আমি বুঝছি। আমি আপনাদেরকে আগে বেসিক কনসেপ্টটা দেই, আপনাদেরকে সূত্রের কাজ আছে, যাবতীয় যা আছে সব শেখাবো। এত চাপ নিন না, খালি একটু যেটা বলি একটু মাথা মধ্যে নেন, বাকিটা 3-4টা ক্লাস করে নিয়ে অধ্যায়ের বাকিটা বুঝে যাবেন, প্রবলেম ফেস করবেন না। আগে স্বাভাবিক কনসেপ্টটা দেই, বাকি তারপর এটা পড়ে দিচ্ছি। ক্লিয়ার কিনা উৎসব সাহেব? জি স্যার। জি, আগে স্বাভাবিক কনসেপ্টটা দেই। এখন আমাদেরকে যদি এরকম কেউ বলে যে 9 গ্রাম এই যে পানি, 9 গ্রাম পানি, 9 গ্রাম পানির আয়তন কত? কত গ্রাম? 9 গ্রাম পানির 9 গ্রাম পানির আয়তন কত? 9 গ্রাম পানির আয়তন কত? এখন আমরা কি 9 গ্রাম পানির জন্য আয়তন জানি? কোনোভাবে 9 গ্রাম পানির জন্য আয়তন জানি না। আমরা কিসের জন্য জানি? 1 মোলের জন্য জানি। তাহলে উত্তরটা আমরা কি বলতে পারি? উত্তরটা আমরা বলতে পারি যে পানির আণবিক ভরটা তাহলে কত? আমাদের উৎসব সাহেব তখন বলে দিল, কত উৎসব সাহেব? স্যার 18। 18 গ্রাম।
18 গ্রামের জন্য তো আমরা আয়তন জানি, ঠিক কিনা? তাহলে আমরা বলতে পারি না যে 18 গ্রামে আয়তন, 18 গ্রাম পানির আয়তন কত? ফিক্সড কিন্তু বলছিলাম 22 কত লিটার, 4 লিটার। তাহলে 1 গ্রাম পানির আয়তন কত হবে? 22.4 ভাগ হলো কত? 18। তাহলে 9 গ্রাম পানির আয়তন কত হবে? 22.4 গুণ 9 নিচে হলো কত? 18। তার মানে কত হয়? কত? 11.2 লিটার হওয়ার কথা। দেখো তো বাবা কত বের হয়? জি স্যার 11.2 হয়। 11.2 হয়, তাই না? আচ্ছা, এই যে 11 পয়েন্ট, এখন আমাদেরকে এক মূলের জন্য, এটা তোমাদের বুঝতে কষ্ট হয়েছে কিনা? এক মূল জিনিসটা বুঝতে পারছো কি পারো না? খালি আমাকে এতটুকু বুঝে বললেই হবে। জি স্যার। এক মূলও যা, এক অণুও তাই। কারো কোনো প্রবলেম আছে? জি না। জি না। এখন আমাদের উৎসব সাহেব যে কথাটা বলছে, আমরা একটু উৎসব সাহেবের এই জায়গাতে যাই। উৎসব সাহেব আমাদের একটা কথা বললো যে স্যার এই সূত্রগুলো দিয়ে করা যায় কিনা। অবশ্যই 200% করা যাবে, কিন্তু আমরা এখন এই সূত্রগুলো ইউজ করব না। আমরা আমাদের মাথার মধ্যে একটু বোঝা মিল চাচ্ছি না। উৎসব সাহেবের সূত্রটা ছিল এরকম যে n ইকুয়াল w/m, এটা একটা সূত্র, এটা এক নাম্বার। 2 নাম্বার, উৎসব সাহেবের একটা সূত্র শিখছিল যে n ইকুয়াল টু v 22.4 লিটার। উৎসব সাহেব আরেকটা সূত্রের কথা বলছে n সমান এই যে বড় হাতের n বাই হচ্ছে 6.02 গুণ 10⁻23, এরকম একটা সূত্র কথা বলছিল, যেখানে এই ছোট হাতের n মানে হলো মোল সংখ্যা, এই w মানে হলো গ্রাম এককে প্রকাশিত ভর, v হচ্ছে আয়তন, m হলো আণবিক ভর, এরকম একটা ঘটনা। তোমরা একটু লাইনে থেকে বাবা, আমি 1 মিনিট একটু কথা বলাটা একটু শেষ করে নিই। আসসালামু আলাইকুম। এই যে একটু অনলাইন ক্লাস নেই, আধা ঘন্টা মতো লাগবে যে। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, এবার আমরা একটু লক্ষ্য করি। উৎসব সাহেব এই সূত্রগুলোর কথা তো বলছো না বাবা? জি স্যার। আচ্ছা, এই সূত্রগুলো আমরা পরে কাজ করবো বাবা, এগুলো এখন নিয়ে কাজ করব না। আমরা এগুলো একটু পরে কাজ করার চেষ্টা করব। তোমার যেটা কোশ্চেন ছিল, আমরা আগে সাধারণ কনসেপ্টটা নিব, তারপরে এই জায়গাগুলো আসবো। ওকে? তোমার যেগুলো সূত্র ছিল আমি বুঝতে পারছি তুমি কোনটা স্যার বলছো। এই সূত্রটা না মানে এক লাইনে ছিল, ধরেন ডাব্লিউ ভাগ এম, তারপর আবার সমান দিয়ে ভি ডিভাইডেড বাই 22.4, তারপর আবার সমান দিয়ে যে এন ডিভাইডেড বাই এন, এই মানটা। কিন্তু যখন যেটা চাবে প্রশ্নের মধ্যে ওই অনুযায়ী সূত্র ফালাইয়ে মানে যেটুকু ডাটা দেওয়া থাকে ওইটুকু নিয়ে অঙ্ক করা যায়, এত কিছু মানে এত আমরা ডিটেলসে না করে। উৎসব সাহেব বলি, আমরা তো সূত্র ফেলবো, এই সূত্রকে একটু পরে ফেলবো, কারণ আমরা আমাদের বেসিকটাকে আগে ঠিক করি বাবা, তারপরে কিভাবে হয় কেন হয় এটাকে আগে বুঝি, তারপরে সূত্র তো যে কোনো সময় আমরা বানাইতেও পারি, সূত্র আমাদের মতো স্যারেরাই তৈরি করে, এটা নিয়ে এত চিন্তা করার কিছু নাই। হ্যাঁ, বাকিটা আমরা দেখছি। তো সুতরাং সূত্র আছে থাকে, এটা আপাতত আমরা আগে বেসিকটাকে স্ট্রং করি, তারপর বাকি কাজ পরে করছি। এবার দেখেন, এবার আমরা একটু একটা জিনিস দেখি। হ্যাঁ, সেটা দেখো, এইখানে আমরা তো মূল বুঝলাম, তোমরা এখানে একটু খুব ভালো করে লক্ষ্য করো। এই যে আমরা বলছি অক্সিজেন, এই যে এখানে কি বলছি যে অক্সিজেন, এখানে বলছি অক্সিজেন, এখানে বলছি অক্সিজেন। 12টা অক্সিজেন মানে 1 ডজন অক্সিজেন হবে, 100টা মানে 100 অক্সিজেন হবে, 1000 মানে 1000 হবে, যেটাই বলি এই সবগুলোকে আমরা বলছি যে এক মোল। এই যে O2 মানে এটা এক মোল, একটা অণু। এই এক অণু মানে এক মোল, আর এক মোলের জন্য অণুর সংখ্যাটা হবে এটা, আমি তোমাদেরকে বললাম ফিক্সড হয়। তাহলে এক মোল অণু হোক কিংবা এক মোল পরমাণুতে হোক, যার মানটা হবে এটা। এক মোল অণু হইতে পারে, এক মোল পরমাণু হইতে পারে, কিংবা এক মোল আয়নও হইতে পারে। তাহলে এক মোল পরমাণুতে যেমন অণু পরমাণুর সংখ্যা থাকবে এটা, এক মোল অণু হলে অণুর সংখ্যা থাকবে এতগুলা, এক মোল যদি আয়ন হয় তাহলে আয়ন থাকবে এতটা। তার মানে যেটাই বলি এক মোলের জন্য আমাদের এই জিনিসগুলো ফিক্সড হবে। এখন আরেকটা জিনিস তোমাদেরকে দেখায়, যেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা তো আণবিক ভরটা বের করা শিখছিলাম যে Cl2, এই যে ক্লোরিন, Cl2 এর আণবিক ভর কত? Cl2 আমরা জানি, ক্লোরিনের কত পারমাণবিক ভর কত শিখেছিলাম, 35.5 গুণ 2 করলে কত হয়? 71 গ্রাম। এটা তোমরা জানো, এটা নিয়ে আসলে বড় ব্যাপার নয়, আমরা যেটাতে চাচ্ছিলাম সেটা। এইবার তোমাদের সাহিত্য বইটা দেখো, এখানে সমস্যা 1 দিয়ে একটা ঘটনা আছে।
একটি পানির অণুর ভর কত? কিসের অণুর ভর? একটি পানির অণুর ভর। এটা আমরা একটু বের করার চেষ্টা করি। এবার আমরা আসি। প্রশ্নটা ছিল এরকম। কিরকম ছিল? প্রশ্নটা ছিল এরকম যে একটি পানির অণুর ভর কত? এরকম একটা কোশ্চেন ছিল। আমরা একটি পানির অণুর ভর বের করবো, একটি কার অণু? পানির অণুর ভর। তাহলে উত্তরটা আমরা কি লিখতে পারি? আমরা এরকম করে জানি না যে পানি আণবিক ভর কত শিখলাম আমরা? আণবিক ভর ইজ ইকুয়াল কত শিখছি? 18 গ্রাম। তা আমরা একটি অণুর ভর বা একটি পরমাণু ভর আমরা তৃতীয় অধ্যায় কিভাবে শিখছিলাম মনে আছে তোমাদের? কেউ বলতে পারবা? একটি অণুর ভর তৃতীয় অধ্যায়ে শিখেছিলাম। একটি অণুর ভর নির্ণয় করা কিভাবে? একটি অণুর ভর নির্ণয় করার সূত্রটা তোমরা খাতা বের করে লিখে রাখো। আণবিক ভর বাই অ্যাভোগাড্রোর সংখ্যা আমরা সূত্র শিখছিলাম। একটি অণুর ভর, আণবিক ভর বাই অ্যাভোগাড্রোর সংখ্যা আমরা সূত্রটা শিখেছিলাম। তাহলে পানির আণবিক ভর কত? 18। অ্যাভোগাড্রোর সংখ্যা কত? 6.02 গুণ 10 টু দি পাওয়ার কত? 23। এটাকে ক্যালকুলেশন করে এরকম করেছিলাম 18 10 টু দি পাওয়ার কত? ইনভার্স 23, দিস ইজ 6.02। ক্যালকুলেশন করলে বের হওয়ার কথা 2.99 গুণ 10 ইনভার্স 23। দেখো তো বাবা ঠিক হলো কিনা? স্যার 2.90 হবে। 2.90 হবে? আরেকবার একটু চেক করো দেখি। কত হয়েছে দেখো? জি স্যার 2.99 হয়েছে। 2.99 বের হয়েছে? আচ্ছা, এতটা। এবার তাহলে আমরা একটু আমাদের 1 নাম্বার, তোমাদের কাছে বইটা আছে না? একটু বইটা বের করো দেখি। এই যে বইটা আমরা বের করলাম। উত্তর কি দেখো দেখি, এটা আছে? এই যে। আমরা করতে পারছি কিনা? মিলছে কিনা? জি স্যার, মিলছে। আচ্ছা, তারপরে আমরা একটা সমাধান আছে দেখি আমরা। যেখানে বলছে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতগুলা সালফিউরিক অ্যাসিডে অণু থাকে? কত গ্রামে বলছে? 1 গ্রামে, তাই না? তা আমরা তো 1 গ্রামের জন্য অণুর সংখ্যা জানি না। আমরা কত গ্রামের জন্য জানি? এই 1 মোলের জন্য অণুর সংখ্যা জানি। তাহলে আমরা একটু আমাদের কোশ্চেনটাকে ঘুরায় লিখি যে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতগুলা অণু আছে, তাই না? তাহলে আমরা একটু আমাদের মতো হিসাব করি। এখানে একটু আসি, আমরা প্রশ্নটাকে একটু উঠাই নেই। আমাদের কোশ্চেন ছিল কি যে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতগুলা সালফিউরিক অ্যাসিডে অণু আছে? কোশ্চেন হলো 1 গ্রাম H2SO4 এ কতগুলো H2SO4 এর অণু আছে? H2SO4 এর অণু আছে। এটা। তাহলে এখন আমরা তো 1 গ্রামের জন্য অণু সংখ্যা জানি না। আমরা কার জন্য জানি? 1 মোলের জন্য জানি। তাহলে 1 মোল কোনটা? এটা। তাহলে উত্তর আমরা যদি এভাবে লিখি, তাহলে সালফিউরিক অ্যাসিড H2SO4, এই যে সালফিউরিক অ্যাসিড। এই সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত? আণবিক ভর কত? 98 গ্রাম, তাই না? আমরা 98 গ্রামের জন্য অণু সংখ্যা জানি। তাহলে আমরা কি অত বলতে পারি না যে 98 গ্রাম H2SO4 এ অণুর সংখ্যা কত? অ্যাভোগাড্রোর সংখ্যার সমান। অণুর সংখ্যা হলো 6.02 গুণ 10 টু দি পাওয়ার কত? 20। তাহলে আমাদের কত গ্রাম বলছে? 1 গ্রাম। তাহলে উইকিগ্রামের মতো করো। 1 গ্রাম H2SO4 অণুর সংখ্যা কত হবে? 6.02 গুণ 10 টু দি পাওয়ার কত? 23 ভাগ কত? 98। করে দেখো দেখি কত বের হয়। স্যার 6.14 গুণন বুঝি না কত? 10 to the power 21। বুঝতে পারিনি। 6 পয়েন্ট না কত? 6.14
into 10 সিক্স to the পয়েন্ট power ওয়ান 21. ফোর টেন টু দি পাওয়ার কত 21. 21। 21 এত, আচ্ছা এত গ্রাম। নিয়মটা কি বুঝাতে পারছি? জি স্যার। জি যদি স্যার। আমরা নিয়মটা বুঝাইতে পারি তাহলে পরের নিয়মটা একটু দেখো। পরের নিয়মটা কি বলছে যে 5 গ্রাম পানিতে কত মোল পানি আছে, কয় গ্রাম পানিতে 5 গ্রাম পানিতে কত মোল আছে। এখন এইবার যদি আমরা একটু উৎসব সাহেবের যে সূত্রে যাই তাহলে কিন্তু মিলাইতে পারবো। বাকি উপরে এগুলা যেগুলো করলাম এগুলো উৎসব সাহেবের সূত্র দিয়ে মিলানো একটু কষ্টকর ব্যাপার। তা আমরা একটু সূত্রটাকে বলি যে 5 গ্রাম পানিতে কত মোল পানি আছে, আমরা একটু লিখি 5 গ্রাম পানিতে কত মোল পানি আছে একটু দেখো তো। এটা করি বাকিটা পরে করতেছি। আমরা একটু একটু তোমরা ইয়েতে থাকো, আমি একটু ভিতরে যাচ্ছি। প্রশ্নটা কি ছিল যে 5 গ্রাম পানি, 5 গ্রাম পানিতে কত মোল পানি আছে, কত মোল পানি বিদ্যমান, পানি বিদ্যমান এটা করছেন। তোমাদেরকে যদি মূল সংখ্যা নির্ণয় করতে বলা হয়, কি বলা হয় মূল, কত মূল আছে, তাহলে তোমরা যেটা করবা সেটা হচ্ছে মূল নির্ণয় করে আর কি। মূল, এই মূল নির্ণয় করার সূত্রটা হলো যেই পরিমাণটা দেওয়া থাকবে এইটা, অর্থাৎ প্রশ্নে যে পরিমাণ দেওয়া থাকবে ওই পরিমাণ, প্রশ্নে যে পরিমাণ দেওয়া থাকবে, প্রশ্নে যে পরিমাণ দেওয়া থাকবে এটা বাই হলো এর আণবিক ভর, বাই এর কি ভর, আণবিক ভর। সূত্র তাহলে পানির মোল সংখ্যা 5 গ্রাম পানির মোল সংখ্যা, 5 গ্রাম পানির একটু ধরে ভালো করে লিখি, তাহলে 5 গ্রাম পানির মোল সংখ্যা, 5 গ্রাম পানির মোল সংখ্যা, তাহলে কি হবে সূত্র কি, যেই পরিমাণ দেওয়া থাকবে প্রশ্নে কত গ্রাম দেওয়া আছে 5 গ্রাম, তাহলে 5 গ্রাম, আর পানির আণবিক ভর কত ছিল 18, ভাগ দাও দেখি বাবা কত বের হয়। স্যার 0.277। 0.277, তাহলে এটা কি লিখবো এখন আমরা, মোল, মোল। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। এবার আমরা একটু ছোট একটা কাজে আসি স্যার। এবার তোমাদের হচ্ছে এটা পেজ নাম্বার কত দেখো তো। তবে এর আগেটা কিভাবে বললেন একটু আরেকবার বুঝান, বুঝতে কোনটা? পারলাম না। এই যে এর আগেরটা এটা এইমাত্রই যে, হ্যাঁ আমরা বললাম যদি কোনো কিছু আমাদেরকে মূল সংখ্যা নির্ণয় করতে হয়, প্রশ্নে যেই পরিমাণটা দেয়া থাকবে ওই পরিমাণটা ভাগ হচ্ছে যেটার মূল সংখ্যা বলছে ওইটার আণবিক ভর। যেমন পানির মূল সংখ্যা বলছে, তাহলে পানির আণবিক ভর কত 18, আর কি পরিমাণ দেয়া আছে, এই যে আমাদের হচ্ছে ডাব্লু পরিমাণ দেয়া আছে, অর্থাৎ 5 গ্রাম দেয়া আছে। অর্থাৎ তুমি এখন এন সমান ডাব্লু বাই এম যে একটা সূত্র ছিল না, এই সূত্র দিয়ে এইটা করতে পারবা, আগের যেটা ছিল ওইটা করতে পারবা না। আমি তোমাদেরকে বলছিলাম না যে সূত্রগুলো আমরা তো ব্যবহার করবই, তার আগে আমরা আগে বেসিক থেকে শুরু করি। তাহলে মূল সংখ্যা নির্ণয় সূত্র তোমরা লিখে রাখো, প্রশ্নে যে পরিমাণটা দেওয়া থাকবে ওই পরিমাণ ভাগ হলো আণবিক ভর। প্রশ্নে দেওয়া আছে 5 গ্রাম, আমরা 5 গ্রাম দিয়েছি, আর এই যে পানি, তাহলে পানির আণবিক ভর কত 18, ভাগ করলে যেটা বের হয় সেটাই হলো মূল সংখ্যা। বুঝতে পারছি? জি স্যার, এটা এন সমান সমান ডাব্লিউ ভাগ জি, এম ডাব্লু এম ভাগ এম, ডাব্লু ভাগ এম। এই যে জি স্যার ওইটা এন ইজ ইকুয়াল ডাব্লু ভাগ হচ্ছে এম, এই এম মানে আণবিক ভর, আর এই ডাব্লু মানে হচ্ছে যে পরিমাণটা দেওয়া আছে দ্রবীভূত দ্রব্য বা যেটাই বলি এই পরিমাণ, আর এন হলো মূল সংখ্যা। এই সূত্র দিয়ে এটা করতে পারবো, সমস্যা নাই, বললাম তো। তাহলে তো বাংলা লেখার দরকার নাই, সরাসরি এই মানগুলো বসাই দিয়ে ক্যালকুলেশন করলে তো হয়ে যাবে। জি স্যার, জি স্যার, আমরা আরো কাজ আছে স্যার, এটা তো একটা নরমাল জায়গা, আমরা তো জটিল জায়গাতে এখনো যাইনি। একটু দেখেন না আপনারা কি কি শিখেন, একটু মাথার মধ্যে খালি নেন যে বেসিকটা নেন, খালি একটু বাকিটা দেখছি। আচ্ছা আমরা একটু তারপরে যাই। তোমাদের এটা পেজ নাম্বার কত, তোমাদের কাছে সাহিত্য বই আছে দেখো তো।
উৎসব সাহেব বই আছে, বের করো। জি স্যার আছে। কত পেজ ওটা দেখো, পেজ নাম্বার বের করো। এটা পেজ নাম্বার সম্ভবত 111, ঠিক না? জি স্যার। 111 পেজ দেখছো? আচ্ছা, 111 পেজ যদি দেখে থাকো তাহলে 115 নাম্বার পেজ পর্যন্ত যাও। কত নাম্বার পেজ? 115 নাম্বার। এই 115 নাম্বার পেজের এ পর্যন্ত আমি তোমাদেরকে এই পর্যন্ত যেটা বোঝানোর চেষ্টা করেছি, 111 নাম্বার পেজ থেকে খুব ভালো করে দেখো। দেখো, তোমাদের হচ্ছে আমি এই পর্যন্ত যা শিখেছি, আগে বাড়ির কাজটা দিয়ে তোমাদের দ্বারা, আগে বাড়ির কাজটা দিয়ে। বাড়ির কাজ, বাড়ির কাজ হলো পেজ নাম্বার সাহিত্য বইয়ের আর কি 111 থেকে 115 পেজ পর্যন্ত, অর্থাৎ মূলের দ্রবণে, যে মূলের দ্রবণে এর উপর পর্যন্ত। উপর পর্যন্ত পড়াশোনা করা, গাণিতিক সমস্যাগুলো দেখা, গাণিতিক সমস্যাগুলো দেখা, যদি বুঝতে সমস্যা হয় আমাকে নক দেয়া, বুঝতে সমস্যা হলে আমাকে বলা, এর সমাধান করা হবে। বুঝতে পারছো বাড়ির কাজ কি? জি স্যার। কারো কোনো কোশ্চেন আছে বাড়ির কাজ নিয়ে? জি না স্যার। আচ্ছা, আমি এই পর্যন্ত যতটুকুই শিখালাম এটা বুঝতে পারছো কিনা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আমি কি স্ক্রিনটা একটু শেয়ার টপ করতে পারি কিনা? জি স্যার। জি স্যার, আমি একটু স্ক্রিন শেয়ার কেন টপ স্যার? করব। হ্যাঁ, স্ক্রিন শেয়ার অফ করে নিও। আচ্ছা, আগে কথা বলি, আগে কথা শোনো। হ্যাঁ বলেন। বিষয়টা হলো যে আমরা এই পর্যন্ত যতটুকু শিখেছি এটা বুঝতে পারছো কিনা? জি স্যার। জি, যদি বুঝতে পারো তাহলে 111 নাম্বার পেজ থেকে 115 নাম্বার পেজের মূলের ধারণার উপর পর্যন্ত বা মূলের দ্রবণের উপর পর্যন্ত প্রত্যেকটা গাণিতিক সমস্যার কাজগুলো করতে পারবা কিনা? জি স্যার, করতে পারবো। হ্যাঁ, এগুলো করতে পারবা। এগুলো যদি সমস্যা বের হয় তাহলে আমাকে বলতে পারবা কিনা? জি স্যার। আচ্ছা, এখন আমরা একটু মেহজাবিন মিমের কাছে আসবো। মিম, এটা করা যাবে কিনা বাবা? জি স্যার যাবে। আচ্ছা, গুড। জহুল ইসলাম আইডিতে যে জয়েন করছে বাবা, করা যাবে কিনা? আচ্ছা, যে তুহি, করা যাবে কিনা বাবা? জি স্যার। আচ্ছা, আর এইখানে আবিদ, আবিদ নামে যে আইডিতে জয়েন করছে বাবা, দেখো তো করা যাবে কিনা কাজগুলো। জি স্যার। জি স্যার। হ্যাঁ, এখন তোমাদের জন্য একটা ছোট নোটিশ আছে স্যার, বলবো নোটিশটা? জি স্যার, বলেন। জি স্যার, নোটিশটা একটু বলে। আমি জি প্রথমে স্যার। আন্তরিকতার সাথে দুঃখ প্রকাশ করছি যে খুবই আন্তরিকভাবে আমি এই বিষয়টা নিয়ে দুঃখিত। সেটা হলো এমন যে তোমাদের তো স্কুল এখন পূজার বন্ধ মনে হয় কত তারিখ থেকে? 26 তারিখ থেকে, অর্থাৎ কালকে, মানে তো আজকে কি বার? বুধবার, কাল বৃহস্পতিবার হয়ে স্কুল বন্ধ, তাই না? জি জি স্যার। স্যার। হ্যাঁ, স্কুল বন্ধ। তো কোনো কারণে হঠাৎ করেই আমাদের যে স্টাফ আছে এরা সবাই মিলে সুন্দর করে একটা
ট্রাভেল বা ট্যুরের আয়োজন করছে, যেটা আমাদের রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন এদিকে। তো এখন ট্যুরের মধ্যে তো আমিও অন্তর্ভুক্ত। তো যেহেতু ট্যুরে যাওয়াটা বাধ্যতামূলক, যেতে হবে আর কি, এরকম একটা ঘটনা। তো সেই জন্য তোমাদের ক্লাস আজকে কত তারিখ? 24 তারিখ। 24 তারিখ থেকে মোটামুটি 1 তারিখ পর্যন্ত। 1 তারিখ কি বার হয়? কারো কাছে কি ক্যালেন্ডার আছে, দেখতে পারবা? আচ্ছা, সম্ভবত 1 তারিখ হবে না। 1 তারিখ শুক্রবার মনে হচ্ছে, 2 তারিখ হইতে পারে না। 1 তারিখ বুধবার, 2 তারিখ বৃহস্পতিবার। হ্যাঁ, 2 তারিখ বৃহস্পতিবার। আমরা 2 তারিখ আমি তোমাদের গ্রুপে সুন্দর করে বলে দিব, নোটিশ দিব যে 2 তারিখ থেকে আবার ক্লাসটা কন্টিনিউ করা হবে। আর এই পর্যন্ত তোমাদের এই সাময়িক পড়াশোনা ক্ষতি হওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর কারো কোনো কি মতামত আছে কিনা যে স্যার কি করলে ভালো হবে বা এটা সেটা? আর একটা কথা বলে নিই তোমাদের, আমরা 6 অধ্যায় শুরু করেছি, 7 অধ্যায় শুরু করব, 8 অধ্যায় শুরু করব, 9 অধ্যায়, 10 অধ্যায়, 11 অধ্যায় সব শেষ করব। ফিজিক্সে তো কেমন 2টা অধ্যায় আছে, ফিজিক্সের 5টা অধ্যায় শেষ হলে পরে এগুলা ইজি শেষ হয়ে যাবে। তো তোমাদের এই যে সাময়িক অসুবিধা হবে, এই সাময়িক অসুবিধার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর প্রত্যেককে আমি যেদিন ক্লাসটা শুরু করব গ্রুপে তো এসএমএস দিব, এবং প্রত্যেককেই পার্সোনালি যে তোমরা যে রেজিস্ট্রেশন করছিলা ওইখানে যে নাম্বার আছে ওই নাম্বারে প্রত্যেককে এসএমএস দেওয়া হবে। বিষয়টা বুঝতে পারছি কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে কত তারিখে? 2 তারিখে। 2 তারিখে দেখা হচ্ছে, ঠিক অনলাইন ক্লাসে, ঠিক এইভাবেই। মেহজাবিন বুঝতে পারছো বাবা? জি স্যার। আর তুহি বুঝতে পারছো বাবা? জি স্যার। জি, আমি তোমাদের ক্লাসগুলো কন্টিনিউয়াসলি শেষ করে দিব। হঠাৎ করেই তো এই ট্যুরটার আয়োজন করেছে স্যারেরা, আমি তো আসলে জানি না। আমাকে আজকে হুট করে বললো যে ট্যুরের তো আয়োজন করেছি, যেতে হবে, এটা বাধ্যতামূলক সবার জন্য। সেটা রাঙামাটি, খাগড়াছড়ির দিক যাবে আর কি। তো এই জন্য যাওয়াটা বাধ্যতামূলক। আবার মনে হলো যে যাইনি, পরে একা একাই আবার কখন যেতে পারবো না পারবো এরকম একটা বিষয়। তো যাই হোক, জহুরুল ইসলাম আইডি যে ব্যাপার বুঝতে পারছো বাবা? জহুরুল ইসলাম আইডিতে যে জয়েন করছো। জি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে তোমাদের সাথে আজকে আর ক্লাস বাড়াবো না, যেহেতু কালকে তো ক্লাস নাই। আর যেহেতু তোমাদের সাথে আবার 2 তারিখে দেখা হচ্ছে, তোমাদের যতটুকু কাজ দিলাম এই কাজটা একটু শেষ করে রাখবা। আর এই পর্যন্ত যা যা শিখিয়েছি আমি তোমাদের, এই পর্যন্ত যা যা শিখিয়েছি প্রত্যেকটা কাজই তোমরা কিন্তু এই 7 দিনের মধ্যে, আমি যে 7 দিন তোমাদেরকে পড়াচ্ছি না, এই 7 দিনের মধ্যে অবশ্যই পড়াশোনাটা শেষ করে নিবা। সমস্যা হলে দাগায় রাখবা, আমি তোমাদের এটা সলভ করে দিব। তো ঠিক আছে, তাহলে আজকে সকলে ভালো থাকবা। আজকে এই পর্যন্ত রাখলাম।